This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিমা, যে খবরে যে বড় খবর আজ প্রেস কর্নারে আমাদের নজর রাখতেই হচ্ছে। আমরা জানি আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভু জামিনের মামলা শুনানি ছিল, কিন্তু নতুন বছরে গোটা বাংলা, গোটা দেশ, গোটা বিশ্বে সনাতনীরা তারা এক্সপেক্ট করেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়তো বিচার হবে, তিনি জামিন পাবেন। কিন্তু জানিয়ে রাখি আপনাদের, নতুন বছরও জামিন পেলেন না চিন্ময় প্রভু। চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। চিন্ময়কে কারাবন্দী করে রাখার ইউনূসের ষড়যন্ত্র ফাঁস, নানা ফন্দি করে কারাবন্দী করে রাখার কৌশল বাংলাদেশ প্রশাসনের। এই মুহূর্তে ইসকনের তরফে রাধারমন আমাদের সঙ্গে, রাধারমন বাবু আমাদের সঙ্গে রয়েছেন। রাধারমন দাস, রাধারমন বাবু, আমরা দেখলাম যে জামিনের শুনানি, সেই শুনানি তো ফলপ্রসূ হলোই না, বরং আমরা খবর পাচ্ছি তাকে যে মামলা দেওয়া হয়েছে তার মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে, সেই মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি যাবজ্জীবন তাকে জেলে কাটাতে হবে। কি বলবেন? একদমই দীপ, আমি সেই প্রশ্নটাই সরাসরি রাধারমন বাবুকে সরাসরি চলে যাব যে এই রাষ্ট্রদ্বৈতার এই অভিযোগটা বারবার আনা হচ্ছে, বলা হচ্ছে রাষ্ট্রদ্বৈতার যদি তিনি যদি তার দোষ সাব্যস্ত হয় তাহলে যাবজ্জীবন করা হবে। কতটা চিন্তিত, কতটা আশঙ্কিত আপনারা? এবং ওনার জামিন আদৌ হবে কি সেটা নিয়ে আপনাদের মনে কি একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে? গোটা বিশ্বের নজর এটা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আছে, সবাই চিন্তিত আছে। সবাই যারা ফলো করছে বাংলাদেশকে লাস্ট 5 আগস্ট থেকে আমরা দেখলাম কি কীরকম অত্যাচার হচ্ছিল। দেন চিন্ময় কৃষ্ণ প্রভু একটা পোস্টার বয় হয়ে উঠলেন, সবাইকে ইউনাইট করে কত শান্তিপূর্ণভাবে উনি গোটা জিনিসটা হ্যান্ডেল করছিলেন। কারণ কি আমরা জানি কি যখন রাস্তায় 5 লাখ 4 লাখ লোক একসঙ্গে থাকে অনেক কিছু করতে পারে, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর ডাইরেকশনে সবাইকে উনি শান্তিপূর্ণভাবে ওরা মিছিল করছিল, ওরা নিজের কথা রাখছিল। নাকি আদৌ যে ঘটনার জন্য উনি অভিযুক্ত হয়েছেন সেই ঘটনার সময় উনি ঘটনাস্থলে ছিলেন না বলে মানে এমন কি করলো তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্বৈতা আনতে হচ্ছে? এত কি করলেন? অ্যাকচুয়ালি যেটা আমরা খবর শুনেছি ওখানকার আইনজীবীরা বলছিল কি যের জন্যে ওনাকে জেল করা হয়েছে দেশদ্রোহিতার জন্যে, তো কেসটা পুরো অন ভেগ গ্রাউন্ড, ওটা টিকবে না আদালতে যদি ঠিক করে শুনানি হয়। ও যে ঝান্ডাটা লাগানো ছিল ওটা বলা হচ্ছে কি অনেক ওদের র্যালি থেকে অনেক আগে থেকে ওটা পোস্ট ওখানে ছিল, আর চিন্ময় কৃষ্ণ প্রভু ওখানে ছিলেনই না ও জায়গাতে। তো এই গ্রাউন্ডে তো ওনার কী দোষ হতে পারে যদি, আর ও আগে থেকে এটাও হতে পারে কেউ ষড়যন্ত্র করেও লাগিয়েছে ওনাকে চাপানোর জন্য। চিন্ময় প্রভুর আইনজীবী বলছেন হাইকোর্টে যাবেন, যে জামিন খারিজের নির্দেশ, এবার কি আপনারা হাইকোর্টে যাবেন বলছেন? আমি শুনেছি কি ওনাদের আইনজীবীরা বলছে কি ওরা হাইকোর্টে যাবে। তো অফকোর্স একটা লোয়ার কোর্ট হয়, এটা লোয়ার কোর্টে ছিল, তো এখনও হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা এটাই আশা করি কি ওনার আইনজীবীরা যখন হায়ার কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, তো ওরা নিজের কথাটা রাখতে পারে ঠিকভাবে, আর ওদেরকে কোর্টের ভেতরে আর কোর্টের বাইরেও সুরক্ষা প্রদান হোক, এটাই আমরা আশা করি। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেখানে কোনোভাবে আন্তর্জাতিক স্তরে কোথাও তৈরি করা যাচ্ছে আদৌ বাংলাদেশের উপর? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা দেখছি কি পুরো বিশ্বতেই গোটা বিশ্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে চিন্তিত। ইউকে পার্লামেন্টে 3 জন মেম্বার অফ পার্লামেন্ট ওরা চর্চা করেছে পার্লামেন্টে। চর্চা আর চিন্তার বাইরে আমার প্রশ্ন স্পেসিফিক, মানে কোথাও কি প্রেসার ক্রিয়েট করা যাচ্ছে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপরে? আপনি তো দেখছেন কি পুরো ফোন কল যাচ্ছে, আমাদের ফরেন সেক্রেটারি উনি নিজে বাংলাদেশে ঘুরে আসলেন, কথা বলছেন, 1 to 1 কথা বলেন। একেবারে অনেক ধন্যবাদ রাধারমন বাবু আপনাকে, সায়ন্ত তোমাকেও অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি অম্বিকানন্দ মহারাজের সঙ্গে। মহারাজ, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে আমি লিমা এবং আমার সঙ্গে আমার সহকর্মী দীপ, আমরা কথা বলছি আপনার সঙ্গে। সরাসরি একটা বিষয় জানতে চাইবো, যে মামলা দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহিতা সহ আরও বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। একটু আগে রাধারমন দাস যেটা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, আমি ঠিক এই প্রশ্নটাই আপনাকে করতে চাইবো। যদি ঠিক মতো শুনানি হয় তাহলে কিন্তু জামিন তিনি পাবেন, কিন্তু ঠিক মতো শুনানির আশা কি আপনি রাখেন? বাংলাদেশে কোনো সুস্থ সরকার চলছে নাকি? আমি আপনাদেরকে একজন সাংবাদিক হিসেবে নিরপেক্ষ প্রশ্ন করছি। আপনারা যেমন একজন নিরপেক্ষ সাংবাদিকতা করেন, আর আমি যেমন একজন গৈরিক পোশাকধারী সন্ন্যাসী সন্ত সমাজের প্রতিনিধি এবং একজন হিন্দুত্ববাদী আন্দোলনের যোদ্ধা এবং কার্যকর্তাও বটে, আপনারা কি মনে করেন বা আমি কি এই মুহূর্তে আমাদের কি কারোর মনে হয় যে বাংলাদেশে যে সরকারটা চলছে সেটা কোনো সুস্থ, স্বাভাবিক, কোনো মানবিক সরকার চলছে? একদম না। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে
ছাত্র আন্দোলনের নাম করে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে যেভাবে এই জামাত, বিএনপি, উগ্র মৌলবাদী হেফাজতে ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের জেহাদি কতগুলো ব্যক্তি, আপনারা দেখুন না, গত 3 দিন আগে ঢাকার রাস্তায় ঘোড়ার পিঠে চেপে ISIS এর পতাকা নিয়ে এরা মিছিল করছে। এরপরেও কি আপনাদের বলে দিতে হবে যে বাংলাদেশে কি সরকার চলছে, কি প্রশাসন চলছে? আর আমাদের রবীন্দ্রনাথের কথাই যদি বলতে হয়, তাহলে বিচারের বাণী নীরবে নিভৃতে বাজে। সেই বিচারের বাণী নীরবে নিভৃতেই বাজবে। চিন্ময় প্রভুকে আদেও কারাগার থেকে মুক্তি দেওয়া আদেও সম্ভব কিনা? বাংলাদেশের রাষ্ট্রশক্তি কোমর বেঁধে সব মাঠে নেমে পড়েছে। তাদের যে মৌলবাদী মানসিকতা, তাদের যে একপেশে মানসিকতা, তাদের যে ধর্মান্ধতা তসলিমা নাসরিনকে বাংলাদেশে থাকতে দেয়নি, যে ধর্মান্ধতা অভিজিৎ সরকারের মতো মুক্তমনা ব্লগারদের বাংলাদেশে থাকতে দেয়নি, যে ধর্মান্ধতা যারা পার্টিকুলার একটা অন্য মানুষ, মানে আমি বলতে চাইছি যে শুধু হিন্দু এমনটা নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, অমুসলমান কোনো ধর্মাবলম্বী মানুষকে ওরা ওখানে থাকতে দেবেন না। এটা একদম নির্ভেজাল সত্যি কথা এবং এটা একদম খাঁটি কথা। ঠিক দেখা যাক মহারাজ, আমাদের নজর রয়েছে, আমরা অবশ্যই সেদিকটা আপনাদেরকে এ নিয়ে আলোচনা চলতেই থাকবে, কথা বলবো পরবর্তীতে। ধন্যবাদ। আর আজকে চট্টগ্রাম আদালতে কি সওয়াল জবাব হলো, কি বলছে সরকার পক্ষের আইনজীবী, শুনুন। এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেই কারণে উনি জামিন আমাদের নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য তো আপনারা শুনলেন, কিন্তু কিছুক্ষণ আগেই চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী সুমন রায়ের সঙ্গে কথা হয় আমাদের রিপোর্টার সিজার মন্ডলের। কি বলেছেন তিনি, শুনুন। জামিন শুনানি বা আদালতে যে কোনো শুনানির দিন তার আইনজীবীদের রীতিমতো ব্যারিকেডের মুখে পড়তে হয়েছে, হামলার মুখে পড়তে হয়েছে। আজকের পরিস্থিতি কি ভিন্ন কিছু না, সেই একই পরিস্থিতির মুখোমুখি আপনারা হয়েছেন? আজকের পরিস্থিতি অবশ্যই একটু ভিন্ন ছিল। প্রশাসনের এবং যথেষ্ট সহযোগিতা ছিল, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়েই কোর্ট প্রাঙ্গণে এবং ইজলাসে নিয়ে গেছিলেন বিজ্ঞ আদালত, এবং বিজ্ঞ আদালতও যথেষ্ট সহানুভূতি এবং চট্টগ্রামের আইনজীবীরা সহনশীলতার সাথেই আজকে ইজলাসের পরিবেশ খুব ভালো ছিল। কিন্তু জামিন নামঞ্জুর করার পরে পরবর্তী পরিবেশটা বিভিন্নভাবে ঘোলাটে ছিল এবং তারা বিভিন্নভাবে ভুয়া ভুয়া স্লোগান সহ ওই জায়গায় পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি এবং তাদের হস্তক্ষেপের কারণে সেটা হয়তো পারে নাই। কতজন আইনজীবী আমরা এখানে প্রায় 11 জন আইনজীবী আজকে শুনানিতে অংশগ্রহণ করেছি, যারা ঢাকার সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট থেকে যারা আমরা এসেছিলাম, তারা 11 জনই শুনানিতে অংশগ্রহণ করেছে। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা, কারাগারের শারীরিক আপনারা কিছু জানতে পারছেন? চিন্ময় প্রভুর সাথে স্যার আমাদের দেখা করার সুযোগ হয় নাই, তবে আমরা যতটুকু শুনেছি উনি ভালো আছেন। তারপরেও আপনি জানেন যে একজন সন্ন্যাসীর অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সেই ক্ষেত্রে তার জামিন পাওয়াটা আমি মনে করি যে যেহেতু এই মামলার আইনগত কোনো ভিত্তি তেমন নাই, জামিন পাওয়াটা তার হকদার, সে জামিন পেলে আরো সুস্থ থাকবে। যেহেতু হাসপাতালে তো কিছুদিন আগে আমরা জানি তার নেওয়া হয়েছিল, তার সে ডায়াবেটিক্সও আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে কতটুকু সুস্থ আছে বা অসুস্থ আছে এই মুহূর্তে আমাদের কাছে ওরকম তথ্য নাই, কারণ আমরা জেলখানায় তো তার সাথে দেখা করতে পারিনি। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো সিজার মন্ডলের সঙ্গে। সিজার রয়েছে নিউজরুম থেকে। সিজার, হাইকোর্টের দিকে এখন অনেকেই তাকিয়ে রয়েছে, কিন্তু যেভাবে বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলছে, যেভাবে ইউনূস সরকার চক্রান্ত করছে, হাইকোর্টে কি জামিনের মানে আদৌ কোনো সুদিক দেখা যাচ্ছে? দেখো, সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে, কারণ চিন্ময় কৃষ্ণ গোস্বামীর যিনি
প্রথমে আইনজীবী ছিলেন রবীন্দ্র ঘোষ, তিনি এই রাজ্যে রয়েছেন এবং এই রাজ্যে তিনি সেই আশঙ্কাই প্রকাশ করেছিলেন যে আদৌ শীর্ষ আদালতে গেলেও, বাংলাদেশের শীর্ষ আদালতে গেলেও যে কতটা সংখ্যালঘু হিসেবে চিন্ময় প্রভু বা সাধারণ সংখ্যালঘু মানুষরাও বিচার কতটা পান সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং তিনি বেশ কিছু পুরনো খতিয়ান প্রকাশ করে বলেছিলেন যে সেখানে সংখ্যালঘুরা কার্যত বিচার পান না। এবং সেই ঘটনার পরবর্তীতে রাজনৈতিক পট বদল হয়েছে এবং সাম্প্রতিক যে অবস্থান সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষ আদালতেও তিনি কতটা আইনি লড়াইয়ের তিনি সুফল পাবেন সেটা নিয়ে কিন্তু সনাতনী জাগরণ মঞ্চের সদস্য এবং তার আইনজীবীদের সেটা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা এই নিম্ন আদালতের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে অবিলম্বে তারা উচ্চ আদালতে যাবেন এমনটাই জানিয়েছেন, কারণ তারা মনে করছেন যে চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা সম্পর্কে তারা অবহিত নন, জেলে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ আইনি অধিকারে যা যা থাকার কথা সেই আইনি অধিকার সুরক্ষিত হচ্ছে না এবং নিম্ন আদালত যে রায় দিয়েছে সেটা দুর্ভাগ্যজনক এবং তারা মনে করছেন চিন্ময় প্রভুর আজকে জামিন পাওয়া তার অধিকার ছিল, সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন এবং সেই জায়গা থেকেই তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং পরবর্তীতে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা উচ্চ আদালতে যদি তারা অসফল হন সেখানে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারেন, এই কথাও কিন্তু তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগে জানিয়েছিলেন। অনেক ধন্যবাদ সিজার। আর এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সায়ন্ত, তিনি রয়েছেন রাধারমন দাসের সঙ্গে। রাধারমনের কাছে আরও একবার জানতে চাইব সায়ন্ত, যে বাংলাদেশের জেল থেকে একের পর এক কুখ্যাত জঙ্গি তাদের জামিন হয়ে যাচ্ছে, তারা নির্দ্বিধায় বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর একজন সনাতনী যিনি সংখ্যালঘুদের বিভিন্ন রকম দাবি দাওয়া অধিকার নিয়ে কথা বলছেন, তাদের থাকতে হচ্ছে জেলে। কেন এই দ্বিচারিতা বাংলাদেশে? রাধারণবাবু, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেলেন? আর একবার করবো আপনাকে, আপনার থেকে জানতে চাইবো একটা খুব বেসিক প্রশ্ন, যে জঙ্গিরা আমরা দেখছি বাংলাদেশের জেল থেকে তারা জামিনে মুক্ত হচ্ছে এবং তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সংখ্যালঘুদের দাবি দেওয়া স্বার্থ নিয়ে লড়াই করছেন এমন একজন সন্ন্যাসী, তাকে জেলে থাকতে হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু আমরা জানি কি উনি পোস্টার বয় হয়েছিলেন সব মাইনরিটিজের, আর যখন ওরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বেরোতো, 4 লাখ 5 লাখ লোক যখন আসতো রাস্তায়, উনি নিজে আপিল করে বলতেন কি সব কিছু শান্তিপূর্ণভাবে করতে হবে। আমরা দেখলাম কি এরকম ওরা কীর্তন করতো রাস্তায়, একটা যে গাছও হয় ওরা ও গাছকেও ক্ষতি পৌঁছায়নি। তো এইরকম লিডারকে এর লাস্ট 40-42 দিন থেকে জেলে রাখা এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা এটাই আশা করি কি হাইয়ার কোর্টে যখন এই মামলাটা অ্যাপিল হবে ওখান শুনানি ঠিক করে হতে পারে, আর ওনার লয়ার ওরা ঠিকভাবে ওনার নির্ভীক হয়ে ওনার পক্ষ রাখতে পারে। কিন্তু রাধারণবাবু, আপনার কি এটা মনে হচ্ছে যে আইনজীবীরা যারা এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল জবাব করছেন, তারা নির্ভয়ে আদালত চত্বরে বা আদালত কক্ষের ভিতরে সওয়াল জবাব করতে পারছেন? অ্যাকচুয়ালি আমি তো জানি না কি হয়েছে আজকে ভেতরে, কিন্তু আমি আশা করি কি ওরা রিপ্রেজেন্ট করতে পেরেছে। আপনারা ওদেরকে কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পারবেন কি হয়েছে এক্স্যাক্টলি। বাট যত আমি শুনেছি কি এখন ওরা বিচার করছে কি ওরা হাইকোর্টে আপিল করবে। এবং সব থেকে আশঙ্কার কথা তো এটা যে রাষ্ট্রদ্রোহের যে মামলা আনা হচ্ছে চিন্ময় প্রভুর বিরুদ্ধে, সেই মামলায় যদি যেভাবে এখন একেবারে সওয়াল জবাবের তো কোনো বালাই নেই, একেবারে দোষ দাগিয়ে দেওয়া হচ্ছে, গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, যদি রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে দাগিয়ে দেওয়া হয়, তাকে অপরাধী বলে চিহ্নিত করে দেওয়া হয়, তাহলে তাকে যাবজ্জীবন জেলের ভিতর থাকতে হতে পারে। এই আশঙ্কা তো এই মুহূর্তে সব থেকে বেশি। হ্যাঁ, এটা খুব সিরিয়াস চার্জ। আমরা জানি কি দেশদ্রোহের যে চার্জ থাকে ওটা খুব সিরিয়াস পানিশমেন্ট থাকে, কিন্তু আমরা এটাও জানি কি ওখানকারই আইনজীবীরা বলছিল কি যে কেসটা ফাইল করা হয়েছে ওটা খুব ওয়েক গ্রাউন্ড, ওটা আদালতে টিকবে না যদি ঠিক করে শুনানি হয়। যেটা আমি জানতে পেরেছি কি ও যে পতাকাটা লাগানো হয়েছিল ওটা সেই সময়কার পতাকা নেই, আগে থেকেই ছিল ওখানে। আর চিন্ময় কৃষ্ণবাবু ওখানে উপস্থিতও ছিলেন না আশেপাশে, উনি মিটিংয়ে কোথায় ছিলেন। তো যখন উনি গ্রাউন্ডে ছিলেন না, তো তার সত্ত্বেও ওনাকে অ্যারেস্ট করা হলো।
আর আমরা এটাও জানি কি যে ব্যক্তি এটা এফআইআরটা করেছিলেন ওনাকেও ওনার পার্টি নিষ্কাশিত করেছে এটা এফআইআর করার জন্য। তো আমরা তো জানি কি এটা পুরো গোটা বিষয়টাই খুব ফেক কেস, আর এটাই আমরা আশা করি কি উনি হাইকোর্টে বিচার পাবেন। একেবারে আমরাও এবং এই আশাই করি যে উনি উচ্চতর আদালতে সেখান থেকে তিনি বিচার পাবেন। চিন্ময় প্রভু অবিলম্বে নতুন বছরে যেন তিনি মুক্তি পান, এটা আমাদের সকলেরই এটাই আশা। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে। দীপ একদম ঠিক বলেছো, আশা তো আমরা সকলেই রাখছি, কিন্তু আশা হতেও বারবার হতে হচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে যে ছবিগুলো আমাদের সামনে এলো বাংলাদেশ থেকে, যেখানে বাংলাদেশের আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে যে মামলা রাষ্ট্রদ্রোহিতা সহ যে সমস্ত একদম জামিন অযোগ্য ধারায় যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেগুলো যদি প্রমাণ করতে পারে বাংলাদেশের যারা সরকারের তরফ থেকে আইনজীবীরা রয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের একটা তারা বলছেন যে সেটা হতে পারে। আমরা এই মুহূর্তে শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। আপনি নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশ থেকে যে খবর এই মুহূর্তে আমরা সবার নজরে ছিল, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন তা খারিজ করে দেওয়া হলো। আশা রাখেন জামিন পরবর্তীতে হাইকোর্টে কোনো সম্ভাবনা রয়েছে? কারণ যেভাবে ইউনূস সরকার একটার পর একটা চক্রান্ত করছে এবং সেটা মানে বিচারের নামে প্রহসন চলছে যেখানে বাংলাদেশে, এরপর আশা রাখছেন? দেখুন, যেখানে শব্দটাই হচ্ছে বিচারের নামে প্রহসন চলছে, সেখানে যদি আমরা আশা করি তাহলে সেটা অন্যায় হয়ে যাবে। দুর্ভাগ্যবশত এটা আমাদের মেনে নিতেই হবে যে বাংলাদেশে এখন গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। যেখানে গণতন্ত্রের অস্তিত্ব নেই সেখানে বিচারের আশা করাটা কি সত্যি কোনো কার্যকরী হতে পারে? আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি চিন্ময় কৃষ্ণ বাবুর ভবিষ্যৎ কি হবে? দেখুন, একটি রাষ্ট্র শুধুমাত্র রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চলে না, তাকে প্রতিবেশী রাষ্ট্র, বিশ্ব যে রাজনীতি, সমস্ত কিছুই তার উপরে প্রভাব ফেলে। ফলে বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে, একজন সন্ন্যাসীকে যেভাবে কারাগারে পাঠিয়ে দিতে কেউ এটা মনে করছেন যে আদালতও একটা ভূমিকা পালন করছেন, কারণ বিচারক বা বিচারপতিরা আসলে তারা নিজেদের নয়, একটা চাপের মুখে দাঁড়িয়ে তাদেরকে অনেককেই হয়তো বিভিন্ন ভার্ডিক্ট দিতে হচ্ছে। ফলে বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ বাড়ুক, ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তার দায়িত্ব যেটা পালন করবার চেষ্টা করছে রাষ্ট্রদূতের মাধ্যমে বা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, নিশ্চিতভাবে তারা এই বিষয়গুলো দেখছে। তবে দিন প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়বে, রাজনৈতিক চাপ বহির্বিশ্বের বাড়বে, এবং আমি আশা রাখি এই দুটো কারণেই ভবিষ্যতে চিন্ময় কৃষ্ণ বাবুর জন্য জামিন বা তার এই ধরনের অপরাধে যুক্ত করবার যে রাষ্ট্রের চেষ্টা, সেটা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন। বেশ, আমাদের নজর থাকবে এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম শঙ্কর ঘোষের সঙ্গে। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময় দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্শিয়াল না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। মোল্লা ইউনূসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাকে তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার স্লো পয়জন করে মেরেছে, ঠিক একইভাবে মোল্লা ইউনূসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।